আপনারা জানেন যে মহিবুল্লাহ মিয়াজি, যিনি টিএনটি মসজিদের ইমাম, দীর্ঘ সময় যাবত উনি ইমামতি করেন। উনি একটা এজাহার দিয়েছেন, সেখানে উনি উল্লেখ করেছেন যে সকালবেলা হাঁটতে গিয়ে উনি 4-5 জন ব্যক্তি কর্তৃক উনি মাইক্রোবাসে করে ওনাকে জোর জবরদস্তি করে নিয়ে যায় এবং পঞ্চগড়ে ওনাকে আবিষ্কার করা হয় একদম একটা নাজেহাল অবস্থায়। সেখানে উনি চেইন এবং তালাবদ্ধ অবস্থায় ছিলেন, যেটা একটা স্বাভাবিক অবস্থা না। পরবর্তীতে পুলিশ এবং আশেপাশের লোকজনের সহায়তায় উনি রেস্কিউ হন এবং উনি আমাদের কাছে এসে রিপোর্টও করেন। রিপোর্টকালীন সময়ে উনি যেটা বলেন যে উনি শারীরিক এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত, উনি একটু সময় চান। তো আমরা অ্যাকর্ডিংলি তাকে সময় দিই এবং উনি তার ওই দিনেই বিকেলবেলা এসে একটা এজাহার, উনি লিখিত এজাহার দায়ের করেন। সেখানে উনি যে সমস্ত ঘটনার অবতারণা করেছেন সেগুলি আপনারা কম বেশি জানেন, যেহেতু ওনাকে জোর জবরদস্তিপূর্বক অপহরণ, হত্যার উদ্দেশ্যে মারধর এবং বেসামাল অবস্থায় ফেলে যাওয়া এবং আরো কিছু ঘটনার কথা বলেছেন। সেগুলি আমরা আমলে নিয়েই তদন্ত শুরু করি। তদন্তের পর্যায়ে আমরা যে জিনিসটা জানতে পারি যে উনি আসলে সকালবেলা যখন হাঁটতে বের হন, উনি নিজেই একটা পর্যায়ে তার মধ্যে উনি ওনার বক্তব্য অনুযায়ী অবচেতনভাবে উনি মনে করেন যে তার আরো অনেক দূর এগিয়ে যাওয়া দরকার। তো এরকম ভাবে করতে করতে উনি জয়দেবপুর চৌরাস্তায় আসেন এক পর্যায়ে, সিএনজি কোন সম্ভবত, এখান থেকে বাদ যুগে উনি এসে যান আপনার কি বলে সুবানবাগ হয়ে গাবতলী থেকে উনি শ্যামলী পরিবহনের একটা টিকিট ক্রয় করেন। টিকিটের ক্রয় করে উনি পঞ্চগড়ের টিকিটটা কিনেন। তো পঞ্চগড়ের টিকিট কিনতে গিয়ে উনি বগুড়ার পেন্টাগন হোটেল, যেটা কিনা শেরপুর থানা সম্ভবত, না যদি ভুল না করি কোথাও, তো ওইখানে যে যাত্রা বিরতি করে সেখানে উনি নেমে উনি ওযু নামাজ করেন মাগরিবের টাইমে। তো এরপরে উনি পঞ্চগড়ে চলে যান। এরপরে ওখান থেকে উনি নিজে হাঁটতে ওখানে যে পড়ে যান, অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং নিজে এই ধরনের এই অবস্থাটাকে আবিষ্কার করেন। তো এইটা আমরা তথ্য প্রযুক্তির সহায়তা এবং সিসিটিভি ফুটেজ এবং একই সাথে এই শ্যামলী পরিবহন, যে বাসে উনি গিয়েছেন সেই মূলী পরিবহন কর্তৃপক্ষ এবং তার সাথে যে সমস্ত যাত্রীরা গমনাগমন করেছেন তাদের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং একই সাথে আপনারা জানেন যে এখন তথ্য প্রযুক্তির বদৌলতে অনেক কিছু চিহ্নিত করা যায়। এই সমস্ত কিছুর বিশ্লেষণ করে ওনার সামনে ওনাকে আমরা ডাকি। উনি যেহেতু ভিকটিম এবং বাদী, এখন ওনাকে আমরা ডেকে এই জিনিসগুলি ওনার সামনে আমরা পেশ করি। উনি প্রথম দিকে কিছুটা জড়সড় থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন, হ্যাঁ আমি এইভাবে গিয়েছি, যে বর্ণনাটুকু আপনাদেরকে আমি দিয়েছি এটা ওনার মুখ থেকে কিন্তু পাওয়া। আর আমরা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে সেটার সত্যতা আমরা পাচ্ছি না। এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত। এখন এই ঘটনায় এর পিছনে কারো ইন্ধন রয়েছে কিনা, কি অবজেক্টিভ ওনার মধ্যে রয়েছে, আরো কারো জড়িত রয়েছে কিনা, এটি এখন আমরা স্পষ্ট করতে পারিনি, কারণ এটা টু আর্লি টু অ্যাকচুয়ালি মেক দিস কনক্লুশন। সো আমরা চেষ্টা করছি যে পুরো বিষয়টা খতিয়ে দেখে ওনার বক্তব্যটা কতটুকু মানে সঠিক। উনি বারবারই একটা কথা বলছিলেন যে উনি শারীরিক অক্ষমতাকে দায়ী করেন, যে আমার শারীরিক কিছু সমস্যার কারণে, মানসিক কিছু সমস্যার কারণে আমি এই ঘটনাটা করেছি। কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবসকিউর, এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না। এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে এবং যে সমস্ত প্রচলিত আইনে এই প্রসিকিউশন প্রয়োজন আমরা এই অনুযায়ী তার বিরুদ্ধে অথবা আরো যদি কেউ যদি এটার মধ্যে থাকে ব্যবস্থা নেওয়া হবে। এটি আমাদের দিক থেকে আপনাদের প্রতি এই মুহূর্তে বক্তব্য। ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে শোনার জন্য। নিজেই বাদী হয়েছে, উনি নিজেই থানায় এসছেন এবং আপনারা জানেন যে ওনাকে যখন উদ্ধার করা হয়েছে ওনার পরিবারের সদস্যরাও ছিলেন এবং পুলিশও ছিলেন। পুলিশের সহায়তায় ওনাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে উনি পুরো বিষয়টার বর্ণনার জন্য উনি একটু সময় চেয়েছেন, আমরা এই সময়টা ওনাকে দিয়েছি। উনি পরে এসে একটা এজাহার দায়ের করেছেন। এজাহারে উনি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে উনি বক্তব্য দিয়েছেন, তাই তো? হ্যাঁ, অজ্ঞাতনামার বিরুদ্ধে ওনার দিয়েছেন। কিছু ইঙ্গিত উনি করেছেন, তো সেই জিনিসগুলি স্পষ্ট না করে তো আমরা তো তদন্তটা আমরা কাউকে বলতে পারবো না। দিয়েছেন আমি এটা কথা বলছি না, আমরা বলেছি ওনাকে জিজ্ঞাসাবাদ করছি। স্বীকারোক্তি এটা একটা আইনি প্রক্রিয়া যেটা আদালতের মাধ্যমে হয়, সেগুলির প্রক্রিয়াধীন আছে। সেই টেকনিক্যাল জিনিসগুলো আমরা করছি, মানে যেগুলি তদন্তের ক্ষেত্রে যেগুলি প্রয়োজন আদালতের সাথে যেগুলি সংশ্লিষ্ট সেই প্রক্রিয়াগুলিও আমরা অব্যাহত রাখছি।
উনি যেহেতু ভিকটিম আমরা মনে করি এখনো কমপ্লেনেন্ট, এবং ওনার বক্তব্যের এজাহারের বক্তব্যের সাথে আমাদের প্রাপ্ত তথ্য উপাত্ত বা সাক্ষ্য প্রমাণাদি যেহেতু ভিন্ন রকম, এবং একই সাথে উনি নিজেও এই জিনিসগুলি পুলিশের এই তথ্য উপাত্ত সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপনের ফলে উনি এটা কবুল করেছেন যে ওনার যে এই এইটা আমরা আদালতে বলেছি, আদালতে আপনি একটা বক্তব্য দেন। এখন দেখা যাক, আমরা তো আদালতে উনাকে পাঠাবো অ্যাজ এ ভিকটিম, অ্যাজ এ কমপ্লেনেন্ট। হ্যাঁ, তো আদালতে উনি কি বলেন এটা আদালতের এই বক্তব্য পাওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে আমরা এটা আরো তদন্তের মধ্যে নিয়ে আসবো। তার পরিবারের লোক জোরপূর্বক কিছুটা উনি কমপ্লেনেন্ট, উনি ভিকটিম, আমরা তো তাকে কোর্টে প্রডিউস করছি। বাংলাদেশের প্রচলিত বিধি ব্যবস্থা কি, পুলিশ ধরে নিয়ে আসবে, তাকে আদালতে দিবে, আদালত আলটিমেট হচ্ছে জিনিসটা দেখবে। তো আমি তো আদালতে তাকে হাজির করা হচ্ছে, আমি তো আদালতে অলরেডি বোধহয় এখন উনি ইন দ্য কোর্ট। তো এই ক্ষেত্রে আমি মনে করি না যে এই ধরনের কোনো বিষয় এখানে আসে, এই ধরনের কোনো বিষয় এখন পর্যন্ত পাইনি। কারণ আপনাদেরকে যে কথাটা অবতারণা করলাম, উনি তো যেভাবে গিয়েছেন সেইখানে তো উনি নিজেই গিয়েছেন, এবং এখন পর্যন্ত আমাদের কাছে সেটাই তথ্য। হ্যাঁ, এই বিষয়গুলো দেখা হচ্ছে। আমরা যেটা আহ্বান করবো যে এই দেশে জনগণের এই বাংলাদেশে আমরা সবাই মিলে সম্প্রীতির সাথেই থাকতে চাই। যেহেতু আমরা কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে এখনো আইডেন্টিফাই করতে পারি নাই, সেক্ষেত্রে আমরা কোনো কনক্লুশনে পৌঁছতে চাইনি এখনো। হ্যাঁ, আর যদি কেউ রাষ্ট্র বিরোধী আইন বিরোধী কাজ করে, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় এবং যেটাকে আমরা বলি প্রপোর্শনাল সেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি শব্দটা এই জন্য ইউজ করলাম যে আমরা কোনো ডিসপ্রপোর্শনেট কারোর উপরে কোনো আইনি ব্যবস্থা নিতে চাই না। যার যতটুকু অপরাধ হবে ওই অপরাধ অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নিব। উনি দাবি করেছেন কিছু। মানে সর্বশেষ এই প্রশ্নটাই আমি আপনাকে করব, কোনো প্রি প্ল্যান আছে এটার পেছনে? আমি প্রথমে বলেছি আমি স্পষ্ট করতে হয় নাই জিনিসটা। আর আপনারা জানেন যে একজন লোক দাবি করেছে ওনার কিছু শারীরিক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমি তো এই ডাক্তারও নই এবং এই বিষয়ে অভিজ্ঞ নই, এবং আমাদের পিআরবি রুল বলে কাউকে আনসাউন্ড বলার জন্য ডাক্তার হচ্ছে এখানে আমাদের, এটা আমাদেরকে শেখানো হয়েছে পিআরবি। সো আমি এই বিষয়টা নিয়ে কোনো কমেন্ট করতে চাবো না। উনি যদি হি ক্যান অ্যাপ্লাই টু দ্য কোর্ট, যে বলতে পারেন যে আমি আদালতে এটা বলতে পারেন, এবং আদালত এটা একটা ডিক্টেশন দিতে পারেন যে ওনার শারীরিক মানসিক অবস্থাটা অ্যাসেস করার জন্য কর্তৃপক্ষকে, মানে যারা জানেন যে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিতে পারেন, লিগাল ও মেডিকেল সাইডে পাঠাতে পারেন। আমি এইটার কোনো কমেন্ট করতে পারি না। আই এম নট সাপোজ টু টেল ওনার বক্তব্যটা আমাদের কাছে যেটা বলেছে, আমরা যদি এরকমই পাই তখন আমরা পরবর্তীতে স্টেপগুলি নিব। আমরা বিভিন্ন গণমাধ্যমে দাবি করেছে উনি যে নিজে এটা করেছে, নিজেই করেছে। একটা হলো তার অভিযোগ লিখিত, আমি যাই ওখানে আমার করতে চাই। মনে করি যে জনগণের সাথে পুলিশের সম্পর্কটা আরো বৃদ্ধি করা প্রয়োজন। জনগণ আমাদের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে, আমাদের কাছে জানতে পারে, নিজেরা এই ধরনের একটা কথাবার্তা বাইরে থেকে না বলে, বরং পুলিশের একটা কর্তৃপক্ষ রয়েছে, তাই না? পুলিশ তো কাজ করে একটা কর্তৃপক্ষের আন্ডারে, সেখানে আমাদের অফিসার ইনচার্জের সাথে যদি কেউ সংযুক্ত হয়, তার আচার আচরণে সেখানে ডিসির কাছে আসতে পারে, কমিশনারের কার্যকলাপ যদি আপনাদের কাছে প্রশ্নমূলক হয়, আইজিপি রয়েছেন, আইজিপির কার্যকলাপ প্রশ্নবিদ্ধ হলে চিফ এক্সিকিউটিভ রয়েছেন রাষ্ট্রের। তো আমরা মনে করি যে এই জিনিসগুলি করলে এক্সস্ট করার পরে যদি আপনারা কিছু কমেন্ট করেন, দ্যাট উড বি গুড।